কথা আছে জোর যার মুলুক তার, সেই জোর যার মুলুক তার এই জায়গাটাই ট্রাম্প বারবার করে চলেছে। ট্রাম্পের এমন ধরনের কার্যকলাপের কারণে বিভিন্ন দেশ সাফার করছে। এবারে যদি আমরা দেখি যে যে তেলটা ইরান থেকে নিয়ে এলে হয়তো আমার 2 টাকা পড়তো, আমি এটা ন্যারেটিভ ধরে বলছি, একদম সোজা ইরান থেকে আমাদের মুম্বাইতে এসে ঢুকছে, খরচা অনেক কম হচ্ছে আনতে, দেশের মানুষের সুবিধা হচ্ছে। সেই তেলটাই যখন ঘুরপথে ঢুকছে বা সেই তেলটাই যখন রাশিয়া দিয়ে ঢুকছে বা অন্য জায়গা দিয়ে ঢুকছে, তখন তার ব্যারেল প্রতি দাম বেড়ে যাচ্ছে, যার ফলে এফেক্টেড হচ্ছে ভারতের মানুষজন। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, জোর যার মুলুক তার যে কথাটা আছে না, পয়েন্টটা হচ্ছে যদি জোর যার মুলুক তারই হতো তাহলে আমেরিকাকে ইউরোপের সহযোগিতা চাইতে হতো না। আমেরিকাকে বলতে হতো না যে ইউরোপের দেশটা কেন ইনভেস্ট হচ্ছে না ইরানের বিরুদ্ধে। আমেরিকাকে বলতে হতো না যে ইরান আজকে যে লড়াইটা লড়ছে তার জন্য ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো ইনভেস্ট হোক। জোর যার মুলুক তার হলে ফ্রান্স নিজের শিপকে মুভ করিয়ে এতদিন চুপচাপ বসে থাকতো না। যেরকম ঘটনাটা দেখানো হচ্ছে, ঘটনাটা সেই পথে যাচ্ছে না। সেই জন্যে এই বারংবার এই ক্রস ন্যারেটিভ, আদার ন্যারেটিভ, এবং এই বারংবার এমন ন্যারেটিভ চালাবার চেষ্টা করা হচ্ছে যেই ন্যারেটিভটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করেই না। আমি আপনাকে একটা খুব সহজ কথা বলছি, কালকে একটা ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্ট্রি থেকে একটা ইস্তাহার বেরিয়েছে, আপনারা অবশ্যই পেয়েছেন। সেখানে পরিষ্কার লেখা হচ্ছে যে পিআরপির সাথে কোনো সম্পর্ক থাকবে না ইরান এই যুদ্ধের। আমি 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 যদি খুব ভুল না বলে থাকি, এরকমই একটা বেরিয়েছে বার্তা। এটা করার পিছনে কারণ হচ্ছে এই আইডব্লিউ রেস্ট্রিকশনটা আনা। এই আমেরিকা বিভিন্ন এআই টুল ইউজ করে, বিভিন্ন রকম ছবি এবং ভিডিও ইউজ করে বিভিন্ন এশিয়ার চ্যানেলে মিথ্যে নেটওয়ার্ক দিয়ে পাঞ্চ করাচ্ছিল, এবং চ্যানেল ভাবছিল এটা তাদের কাছে এক্সক্লুসিভ, তারা হয়তো কিছুটা মানে অগত্যাতেই চালিয়ে দিচ্ছিল। বহু চ্যানেল, আমি কারো নির্দিষ্ট চ্যানেলের কথা বলছি না, চালিয়ে দিচ্ছিল, এবং পরবর্তীকালে দেখা যাচ্ছিল সেগুলো ফেক নিউজ। পয়েন্টটা হচ্ছে এটা করেছিল কেন? কারণ আমেরিকা বোঝাবার চেষ্টা করছিল যে তারা কতটা ভালো এবং কতটা স্মুথলি জিতছে যুদ্ধটা। এটা কিন্তু কোনো মতে ছোট করা যাচ্ছে না। এর কারণটা হচ্ছে আজকে যে তেলের দাম, তেলের ইন্টেন্সিটি, এই যে তেলটা ভারতবর্ষ ওখান থেকে আনছে, সেই তেলটা ভারতে এসে অ্যাক্টিভেট স্টেজে আসতে 8 মাস লাগে। আপনার মনে হচ্ছে যুদ্ধটা 8 মাস চলবে? নয়তো। তাহলে এই ভয়টা কেন ছড়ানো হচ্ছে? এই ভয়টা এই কারণে ছড়ানো হচ্ছে, কিন্তু ট্রাম্প বা আমেরিকার পক্ষ থেকে কিন্তু বারবার হুঙ্কার দেওয়া হচ্ছে এবং সেটা বলা হয়েছে, অফিসিয়ালি বলা হয়েছে যে যতদিন পর্যন্ত যুদ্ধ চলবে ততদিন পর্যন্ত লড়াই করার মতো ক্ষমতা হোক বা ফিউয়েল হোক, সমস্ত কিছু রয়েছে আমেরিকার কাছে। এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? পয়েন্ট হচ্ছে এটাই তো বলছি, আপনি যদি আজকে দাবি করেন যে আমি আমি স্টুডিও থেকে বাড়ি ফিরে যাওয়ার পরে আমার 12টা হাত হয়, আমি তো আপনার বাড়ি যাই না, আমি তো জানতে পারবো না। এবং আপনি বলছেন আমার 12টা হাত হয়, এবার 12টা দিয়ে আমি প্রচন্ড জোরে চড় মারতে পারি, আমি কি করে জানবো বলুন? আমি তো বুঝতে পারছি না ব্যাপারটা। পয়েন্টটা হচ্ছে আমেরিকার ইকোনমির ব্যাপারে যখন কোনো বাইরের ম্যাগাজিন টুইট করে বা লেখে বা কলম লেখে, সেটাকে ব্যান করে দেওয়া হয়। আমেরিকা তো আমেরিকান ইকোনমিতে সবসময় হিরো। আরে মশাই, আপনি যদি স্টোরি লেখেন, আপনি যদি গল্প লেখেন, আপনি কি নিজের গল্পে আপনি নিজে ভিলেন হবেন? কোনোদিনই না। রাবণ যদি রামায়ণ লিখতো, রাবণের গল্পে তো রাবণ হিরো। পয়েন্টটা তো খুব বুঝতে হবে ম্যাডাম। আমেরিকা নিজের ব্যাপারে নিজে ন্যারেটিভ দিচ্ছে এবং দিয়ে বলছে আমি দারুণ লোক। বলার আগেই বলে বসে যে উই আর এ গ্রেট কান্ট্রি, আই এম লিডিং দিস, আই এম লিডিং দ্যাট, আই এম লিডিং দ্যাট। আমি যদি নিজেকে নিজে সার্টিফাই করে দিই তাহলে তো পরীক্ষার কোনো জায়গায় থাকে না। এই যে রং ন্যারেটিভ ওয়ারটা চলছে, এটা কিন্তু খুব বোঝার দরকার আছে। আজকে আমাদের কাছে তেল নেই, আজকে আমরা এখানে সাফার করছি, আমরা সেখানে সাফার করছি, কে বলেছে এগুলো? আপনি আমাকে একটা কথা বলুন, 3রা ফেব্রুয়ারিতে আমাদের জ্বালানি বা গ্যাসের দাম বাড়ার সার্কুলেশন এসেছিল, যেটার এক্সিকিউশন গতকাল থেকে হয়েছে। 3রা ফেব্রুয়ারিতে কোনো যুদ্ধ হচ্ছিল, কিন্তু সার্কুলেশনটা হয়েছে 3রা ফেব্রুয়ারিতে। তার সাথে এর কি সম্পর্ক? এটা কি ইরানের যুদ্ধের সাথে জোড়া হচ্ছে? মেরিটাইম ডক্ট্রিনের মধ্যে ভারতবর্ষের পরেই না এমন একটা জায়গা, সেখানে গিয়ে বম্বিং করেছে আপনার কোনো একটা জায়গা থেকে একটা নেভাল শিপ সেখানে সিঙ্ক করে গেছে। সেটার দায়িত্ব ভারতবর্ষই নিতে হবে, কারণ ভারতবর্ষ থেকে সে তারা একটা এক্সারসাইজ করে গেছে। এই ন্যারেটিভটা চালাচ্ছে কেন?
ন্যারেটিভটা চালাচ্ছে তার কারণ হচ্ছে আমাদের অপোজিশনকে আমাদের বিরুদ্ধে আরো চাগিয়ে তুলে আমাদের গভর্নমেন্টাল স্ট্যান্ডটাকে ডিস্টেবিলাইজ করে। সুভাষিস বাবু, আপনি বিভিন্ন আলোচনায় বিভিন্ন সময় আমাদের স্টুডিওতে একটা কথা বলেছেন, আসলে ভারত এখন যে জায়গায় যাচ্ছে বা ভারতের অর্থনীতি যেভাবে এগোচ্ছে সেটা এখন অনেক দেশেরই কিন্তু চক্ষুশূল, তার মধ্যে অন্যতম দেশ হচ্ছে আমেরিকা। আর যে কারণেই বারবার ভারতকে খারাপ প্রমাণ করার চেষ্টা, বা মোদি যখন ইসরায়েল থেকে আসছে তারপরেই অ্যাটাক হচ্ছে, কোথাও একটা গিয়ে ভারতকে বারবার খারাপ বানানোর একটা চেষ্টা চলছে। কারেক্ট বলছেন আপনি, ডিস্টেবিলাইজ করে দেওয়ার চেষ্টা। একটা মানুষের প্রজেকশন, মানে একটা রাষ্ট্রের প্রজেকশন, সেই প্রজেকশন দেখে ওরা বুঝতে পারছে এই রাষ্ট্রটা কিন্তু বিভিন্ন ভাবে এমন একটা শেপ নিচ্ছে যে শেপটা ভীষণ চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জিং শেপটাকে কোনোভাবে আটকাতে হবে। আটকাতে গেলে কি করতে হবে? তাকে ইন্টার গভর্নমেন্টাল স্পেসটা তার ডিস্টেবিলাইজ করে দেবো। ডিস্টেবিলাইজ করার জন্য কি করতে হবে? তার মানুষজনের মধ্যে থেকে এই বিশ্বাসটা ঢুকিয়ে দাও যে তারা একটা অন্ধকারের দিকে এগোচ্ছে। আপনি একটা কথা বলুন, আপনি একটা খুব সহজ সত্যি কথা বলুন। গত 2 সপ্তাহের কাছাকাছি, ধরুন গত এক সপ্তাহে ধরে আমাদের এখানে ভারতবর্ষের আশেপাশের অন্তত 10টা দেশ, খুব বেশি না হলে 8টা দেশ কাইনেটিকে লিপ্ত। কারেক্ট? যুদ্ধ হচ্ছে, বহু মানুষ মারা যাচ্ছে, বহু ক্ষয়ক্ষতি হচ্ছে, বহু মিসাইল চলছে, বহু সাইরেন চলছে। আপনি আজ থেকে 3 দিন আগে দোল খেলেছেন, হোলি খেলেছেন? একই না। আপনার তখন চিন্তা ছিল মুখে রং লাগলে সেটা উঠবে কি করে। কারেক্ট? হ্যাঁ, অবশ্যই। ইরানে তখন চিন্তা ছিল যে আমার সাইরেন বাজলে কোথায় গিয়ে লোকাবো। ইরাকে তখন চিন্তা ছিল সাইরেন বাজলে কোথায় গিয়ে লোকাবো। আরে ইরাক ছেড়ে দিন, আপনি দুবাইতে সেই চিন্তা ছিল, কাতারে সেই চিন্তা চলছে। আপনার চিন্তা কি হচ্ছে? যে পরে কালকে ফাইনালে ইন্ডিয়া কেমন ভাবে খেলে বিশ্বকাপটা জিতে, এটা নিয়ে আমরা চিন্তা করছি। আমরা এখানে দোল হোলি নিয়ে ভাবছি, আমরা এখানে রমজান নিয়ে ভাবছি, আমরা এখানে ভাবছি ইফতারকে কি খাওয়া দাওয়া হবে। সেই রাষ্ট্রটা কোন রকম কাইনেটিকে ইনভলভডই নয়, সেই রাষ্ট্রটা তো অবভিয়াসলি একটা থ্রেট। তার মানে তার ডিপ্লোমেসিটা এতটা স্টেবল যে আজকের ডেটে দাঁড়িয়ে আমাদের মধ্যে ঝগড়া হচ্ছে ক্রিকেট খেলা নিয়ে, আজকে আমাদের মধ্যে ঝগড়া হচ্ছে হোলির রং খেলা নিয়ে, আজকে আমাদের মধ্যে ঝগড়া হচ্ছে রমজানে কে কার বাড়ির নেমন্তন্ন খাবে নিয়ে। আমরা এখানে সাইরেনের ভয়তে ঘরে বসে নেই, আমরা মাটির তলায় বাংকারে বসে ইন্টারভিউ দিচ্ছি না, আমি আমার লিভিং রুমে বসে ইন্টারভিউ দিচ্ছি। দ্যাট ইজ দ্য স্ট্রেংথ অফ ইন্ডিয়ান ডেমোক্রেসি, দ্যাট ইজ দ্য স্ট্রেংথ অফ ইন্ডিয়ান ডিপ্লোমেসি। এটাই ভারতবর্ষ শিক্ষণীয় একটা টেক্সট বুক গোটা পৃথিবীকে পড়াচ্ছে আছে তার ব্যালেন্স ডিপ্লোমেসির মাধ্যমে। এটা তো ঈর্ষণীয়। আমিও আমেরিকান হলে এটা নিয়ে ঈর্ষা করতাম, আমিও অন্য কোনো রাষ্ট্রের হলে এটা নিয়ে ঈর্ষা করতাম। ঈর্ষা করছি বলেই আইদার আমি বন্ধু হবো শত্রু হবো। আমেরিকা বন্ধু এবং শত্রুর এক ধাপে এগিয়ে গিয়ে ডিপ্লোমেসিতে কি করে? বদনাম করার চেষ্টা করছে থ্রু রং ন্যারেটিভ, সেটাই করছে, চালাচ্ছে। সুভাষিস বাবু, আরো একটা বিষয় জানতে চাইবো। রাশিয়া তো ইতিমধ্যেই বলে দিয়েছে যে ভারতকে কতটা কি তেল দিচ্ছে সেই ব্যাপারে তারা তার দেশের বাইরে কোনো তারা খবর লিক করবে না, তার সম্পর্কে তারা জানাবে না। হ্যাঁ, ভারতও বলেছে। এবং অন্যদিকে আমেরিকা চাপে রাখার চেষ্টা করছে যে আমি তোমাকে 30 দিনের সময় দিচ্ছি।